আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার পতনের জন্য, তাকে ডুবানোর জন্য যে সকল উপসর্গ এবং যে সকল কারণ একেবারে প্রথম টপ 10 হিসেবে আপনি চিহ্নিত করবেন যে এই 10টি কারণে শেখ হাসিনার পতন হয়েছিল। তার মধ্যে প্রায় সবাই বলবেন যে ১ নম্বরে চাটুকার, দালাল, দুর্বৃত্ত প্রকৃতির ধড়িবাজ সাংবাদিকরা তাকে ডুবিয়েছে। ২ নম্বরে বলবেন যে বুদ্ধিজীবী, ধড়িবাজ, অসৎ, চরিত্রহীন বুদ্ধিজীবীরা, আমলারা, কামলারা টপ লেভেলে গিয়ে পৌঁছে যেটা সিন্ডিকেট তৈরি করেছিল, সেই সিন্ডিকেটের কারণে তার জন্য একটা কাচের ঘর এবং একটা তাসের ঘর, এ হাউস অফ গ্লাস, এবং যেটাকে তাসের ঘর বলা হয় আরেকটাকে, যে কেটের মানে তাসের ঘর মানে এমন একটা ঘর যে ঘরের কোনো স্থায়িত্ব নেই, কাগজের তৈরি একটা ঘর, এটি তৈরি করে রেখেছিল। ফলে তার যে পতন, সেই পতনটা যখন হলো বা হচ্ছিল, তিনি গ্লাস হাউসে থাকার কারণে শব্দটা তিনি বুঝতে পারেননি। আর তার ঘরটা যখন ভেঙে যায়, তখন এটা তাসের ঘরটা এমন ছিল যে মুহূর্তের মধ্যে সামান্য বাতাসে সমস্ত সেই তাসের ঘরের যে ছাদ ছিল, বেড়া ছিল, উইন্ডো ছিল, অল আর মেড বাই তাস দ্বারা। এর ফলে কি হলো, তার পতন যখন ঘটল, তিনি আসলে ১টা ঘন্টা সময় পাননি ১ গ্লাস পানি খাওয়ার জন্য এবং যাকে বলা হয় কাপড় গোছানোর জন্য, তার প্রিয় একটা জিনিস নিয়ে যাওয়ার জন্য। দিস দ্য রিয়ালিটি। তো সেই দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে শেখ হাসিনার পতনের সেই কারণগুলো আমি চাক্ষুষ দেখেছি। তো যেহেতু তিনি নেই, তার লোকজন নেই, কথাগুলো খুব নির্বিবাদে বলা যাবে। আর বাস্তবতা হলো যে শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনার পতনের জন্য যে উপসর্গগুলো ছিল, তার সাথে ১০০ গুণ নয়, ১,০০০ গুণ ভয়ঙ্কর, বাজে, চরিত্রহীন, অযোগ্য, অথর্ব, অপদার্থ, কুৎসিত, বিদঘুটে সাংবাদিক নামের যারা কলঙ্ক, তারা এই জমানাতে এসে পুরো সংবাদপত্র জগৎ, মিডিয়া ইন্ডাস্ট্রি, পুরো প্রধানমন্ত্রীর যে ইমেজ, বিএনপির ভবিষ্যৎ, সব কিছু রাক্ষসের মতো, খোক্কসের মতো অথবা ক্যান্সারের মতো শুষে শুষে খাচ্ছে। কথাগুলো বলবো, তার আগে বলে নেই শেখ হাসিনার জমানার কথা। আমি যখন এমপি ছিলাম, ঠিক সেই সময়টাতে এই জিনিসগুলো আমার খুব খুব বাজে লাগতো। কিন্তু ২০১৩-১৪ সন পর্যন্ত আসলে পরিস্থিতিটা অতটা খারাপ হয়নি। পরিস্থিতিটা খারাপ হলো যখন প্রথম বিনা ভোট হলো, মানে যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হলো ১৪-র পর থেকে। উনি ওই নির্বাচনের পরপর একটা পিঠে এবং পায়েসের উৎসব আয়োজন করলেন গণভবনে, এবং সেখানে গিয়ে এই অপদার্থ সাংবাদিক, বুদ্ধিজীবীরা, চরিত্রহীন ব্যবসায়ীরা তারা একেবারে হুমড়ি খেয়ে পড়ল পিঠে পায়েস খাওয়ার জন্য। এবং ওখান থেকে শেখ হাসিনার যে পতন শুরু হলো, এবং তিনি ধীরে ধীরে যেভাবে পতনের অতলান্তে সরিয়ে পড়লেন, ওনার ছাত্রলীগ, ওনার যুবলীগ, ওনার দলের যারা ডেডিকেটেড আমলা কামলা ছিলেন, ওনার প্রিয় যারা ছিলেন, উনি যাদেরকে ভালোবাসতেন, এভাবে বহু মানুষ এদের কারণে, এদের দুর্গন্ধের কারণে সেখান থেকে সরে আসলো। উনি এই কাচের ঘরে বসে বা তাসের ঘরে বসে তিনি যে কাজগুলো করতেন, সেই কাজগুলো মোটামুটি যাকে বলা হয় ওনাকে ধীরে 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 বাস্তবতা থেকে বহু দূরে নিয়ে গিয়েছিল। ঠিক সেই সময়টাতে আমি একটা লেখা লিখেছিলাম। এটিকে আমি এমপি অবস্থায় নেই, ২০১৪ সনের পর আমার মুখে নেই, মনে নেই, বাংলাদেশ প্রতিদিনে লিখেছিলাম তাসের ঘরে বাঁশের খুঁটি। আমি যে লেখাগুলো লিখি, সেই লেখাগুলো আবার কম্পাইলড হয়ে সেগুলো প্রকাশিত হয় বই আকারে, এবং আমার একটা বইও আছে, তাসের ঘরে বাঁশের খুঁটি, ওয়ান অফ দ্য বেস্ট সেলার বই।
বাংলাদেশের। তো যাই হোক, ক্ষুদ্র আমার অবস্থান থেকে আমি প্রাণান্ত চেষ্টা করেছি শেখ হাসিনার সমালোচনা করার জন্য। কিন্তু যে দৃশ্যগুলো আমি দেখেছি, আমার কিছু বন্ধু-বান্ধব ছিলেন যারা একেবারে শেষ সময় পর্যন্ত তারা আসলে দালালি করতে চাননি। বরং এ সকল দালাল যারা গ্রুপ আছে তাদের সঙ্গে তারা অনেকটা কন্ট্রাডিক্ট করতেন। মানে বন্ধু-বান্ধব মানে সাংবাদিকদের মধ্যে বন্ধু-বান্ধব, আমি নাম বললাম না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা টিকতে পারছেন না, অনেকের চাকরি থাকছে না, মানে অনেকে গণভবনেও ঢুকতে পারছেন না। ফলে অনেকে বাধ্য হয়ে এই সিন্ডিকেটটির সঙ্গে জড়িত হলেন এবং জড়িত হয়ে তারা এখন সবাই বিপদগ্রস্ত। আমরা ফারজানা রূপার নাম বলি বা মোজাম্মেল বাবুর নাম বলি, কিন্তু বাস্তবতা হলো যে এরকম অন্তত ১০০ থেকে ১৫০ একটা সিন্ডিকেট ছিল। তাদের মধ্যে অন্তত ৫০ জন ছিলেন লিডিংয়ে, আর ৫০ জন ছিলেন বাই চান্স বা পরিবেশ পরিস্থিতির কারণে। তো এই যে যারা ছিলেন শেখ হাসিনার জমানাতে, তারা মন্দ কাজ করেছেন কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের কোয়ালিটি, তাদের এডুকেশন, তাদের কৌশল, তাদের উপস্থাপন, তাদের পোর্টফোলিও, এ সবই ছিল একদম টপ নচ, সর্বোচ্চ পর্যায়ে। আজ যদি ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন তাদের সমপর্যায়ের একজন সাংবাদিক আপনি এখন খুঁজে পাবেন না। কিন্তু যেই পট পরিবর্তন হলো, শেখ হাসিনার যে রেজিম চেঞ্জ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, মুহূর্তের মধ্যে একমাত্র সংগ্রাম ছাড়া, একমাত্র সংগ্রাম আর নয়া দিগন্ত ছাড়া প্রায় সবগুলো পত্রিকা বিএনপির নামে এই তথাকথিত সাংবাদিকদের একাধিক বা সিন্ডিকেট তারা দখল করে ফেলল। এবং এটাকে গণিমতের মাল হিসেবে, হয়তো কোনোটার মালিক আওয়ামী লীগ, কোনোটার মালিক কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনোটার মালিক হয়তো আওয়ামী লীগের কোনো নেতা, জাস্ট লাইক এটাকে একটা গণিমতের মাল হিসেবে তারা ভাগাভাগি করে নিল। এই ভাগাভাগি করে তারা যে লুটতরাসের রাজনীতি শুরু করলো, এটা সংবাদপত্র জগতে অতীতে কেউ কখনো করতে পারেনি। গত ২ বছরে যা হয়েছে, শেখ হাসিনা যদি আরও ২০০ বছর ক্ষমতায় থাকতেন, সেক্ষেত্রে ফারজানা রূপা বা মোজাম্মেল বাবুরা ২০০ বছর যদি জীবিত থাকতেন, তারা যে কাজটি করতে পারতেন সেগুলো ফেল মেরেছে এই গত ২ বছরের কুকর্মের কারণে। পুরো সংবাদপত্র জগৎ থেকে মেধাবীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কলমকে, কালিকে, বিজ্ঞানের কালিকে, কলমকে মানে কলুষিত করা হয়েছে। তারেক রহমান সাহেব যে একটা ভালো কথা শুনবেন বা কোনো পত্রিকায় যে সত্যিকার অর্থে একটা ভালো কলাম লেখা হবে যেটা উনি পড়তে বাধ্য হবেন, এই রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে বিএনপির বি, বি এর সঙ্গে একটু মিল আছে, অড হয়, এরকম কোনো শব্দই এই সিন্ডিকেট, সেটা প্রথম আলো হোক, কালের কণ্ঠ হোক, বাংলাদেশ প্রতিদিন হোক কিংবা নয়া দিগন্ত হোক, এরা ওই লেখাগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিচ্ছে। এখানে যে সকল খবর আসছে, সামনের সারিতে আসছে, এগুলো সরকারের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসবে। আর যে সকল খবর আসছে না, এই খবর না আসার কারণে সরকার ওই শেখ হাসিনার মতো একটা কাচের ঘরে ঢুকে পড়েছে বা পড়বে। এই সব মিলিয়ে আগামীতে যা কিছু হচ্ছে, এটা ভয়ঙ্কর অবস্থা। যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে সরকার ক্রমশ বাতাসহীন হয়ে পড়বে মিডিয়া না থাকার কারণে, ক্রমশ শব্দহীন হয়ে পড়বে, চারিদিক সে কিছু শুনতে পাবে না, হোয়াট ইজ রং আর রাইট। তাকে যখন বাস্তবে কোনো একটা জায়গাতে নিয়ে যাওয়া হবে, যেহেতু সবসময় সে একটা শব্দহীন অবস্থার মধ্যে থাকে, কাজেই বিরূপ একটা পরিস্থিতিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মানে চিৎকার চেঁচামেচিতে তার কান বন্ধ হয়ে যাবে। আপনি যদি একটা বদ্ধ ঘরে কোনো মানুষকে রাখেন, অন্ধকার ঘরে কোনো একটা মানুষকে রাখেন, তাকে লাইটের মধ্যে নিলে বা তাকে যদি আপনি পাখির কলকাকলির মধ্যে নেন, এমনকি কোকিলের শব্দ শুনে সে বমি করে দেবে। এভাবে সংবাদপত্র জগৎকে যে ফোর্থ স্টেট বলা হয়, চতুর্থ রাষ্ট্র বলা হয়, এটা এমনি এমনি বলা হয় না। সেই সুযোগটি সাংবাদিক নামের পদ পদবীধারী দলবাজ কিছু লোক, যারা হয়তো সাংবাদিক, হয়তো না, হয়তো দলবাজ, হয়তো রাজনীতিবাজ, কিন্তু এই সময়টাতে হঠাৎ করে সাংবাদিক হয়ে গেছেন, তারাই এসে একেবারে অক্টোপাসের মতো বিএনপিকে যেভাবে
ধরেছে, যেভাবে বিএনপিকে চেপে ধরেছে, তাতে করে বিএনপির পরিণতি, আগামী দিনের যে পরিণতি, এটা শেখ হাসিনার চেয়ে ভালো হবে না মন্দ হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।